হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের ফার্স্ট বেসিক ইভ্যালুয়েশনে যে সেট নাম্বার 2 আছে, আরামবাগ হাই স্কুল এইচএস, এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথম হতে ক্লাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর প্রথমেই বলে রাখি যে ক্লাস 10 অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে তোমরা পাবে। আমার চ্যানেল ভিজিট করো, সেখানে ক্লাস 10 ম্যাথ টেক্সট বুক সলিউশন বলে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ঢুকলে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো পরপর পাবে। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে। তো এখানে একের একে আছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে। তাহলে 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে। তাহলে এখানে দেখো, এখানে আসল বলা নেই বা সুদের হারও বলা নেই, কেবল দ্বিগুণ আর 3 গুণ। তো দ্বিগুণ হবে 20 বছরে বলা আছে, 3 গুণ হবে কত বছরে সেটা বের করতে হবে। তাহলে এখানে আসল ধরে নিই x টাকা, যে মনে করি আসল সমান x টাকা। সুদে আসলে দ্বিগুণ হলে সুদ হয়, দেখো দ্বিগুণ হচ্ছে মানে x টাকা 2x টাকা হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে আসলটা বিয়োগ করলে আমরা সুদ পাবো সমান x টাকা। দ্বিগুণ হলে সুদ হচ্ছে x টাকা, আর সুদে আসলে 3 গুণ হলে সুদ হয় সমান 3x, তার থেকে x বিয়োগ টাকা সমান 2x টাকা। তাহলে এখন প্রবলেমটা হচ্ছে, মানে সমস্যাটা এখানে যে x টাকা সুদ হতে সময় লেগেছে 20 বছর, তাহলে 2x টাকা সুদ হতে কত বছর সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে লিখব x টাকা সুদ হয় 20 বছরে। তাহলে 20 বছরে 1 টাকা সুদ হয় 20/x বছরে, আর 2x টাকা সুদ হয় 20 × 2x/x বছরে। তাহলে সমান 20 × 2 = 40 বছরে। পরবর্তী অঙ্ক দেখো, সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 1.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় যে সূত্র, এ সমান পি × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এ সমান পি × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্র ব্যবহার করে অঙ্কটা সহজে করা যাবে। তো এখানে কি কি দেওয়া আছে লিখে নিই। এখানে সুদের পর্ব 3 মাস, আচ্ছা, এ সমান সমূল চক্রবৃদ্ধি কত হবে, আমাকে এ বের করতে হবে। পি সমান আর সমান এন সমান, তো সুদের পর্ব 3 মাস হলে 8% চক্রবৃদ্ধি হার সুদে, আচ্ছা 8%, তাহলে 8% মানে কি, 1 বছরে 100 টাকার সুদ, বা 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, বা 100 টাকার 12 মাসের সুদ 8 টাকা 12 মাসের। তাহলে 12 মাসে যদি 8 টাকা হয়, 3 মাসের কত হবে সেটা বের করতে হবে। তাহলে আর ইন্টু 3/12 এত পার্সেন্ট হবে। 3/12 কেন হচ্ছে, কারণ এই যে 8% সুদ দেওয়া আছে, এটা কিন্তু 100 টাকা 1 বছরের সুদ, কিন্তু 3 মাস সুদের পর্ব 3 মাস, তাহলে 3 মাস পরপর চেঞ্জ হচ্ছে। তাহলে 12 মাসের সুদ যদি 8 টাকা হয়, 3 মাসের সুদ হবে 3/12 ইন্টু আর। তো এখানে 1, এখানে 4 সমান r/4, r/4%। পি টাকার, এখানে পি সমান পি টাকা আছে, আর সময়টা হচ্ছে 1.12 বছর। তাহলে এন সমান 1.12, এটা বছরে আছে, তাহলে বছরকে মাস করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, এবং পর্ব 3 বলে 3 দিয়ে ভাগ করলাম। তাহলে কতটা পর্ব আছে এর মধ্যে পাওয়া যাবে।
এবার দেখো 2 1 2 আর 3 3 এর 2, এটা অ্যাকচুয়ালি 3 এর 2 ইন্টু 12 বাই 3, এই 3 আর এই 3 কেটে দিলাম, 6 2 12, তাহলে 6। তাহলে পর্ব এখানে আছে 6, তাহলে অতএব এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা হলো সূত্র, এটা হলো সূত্র। তাহলে আমি এ বের করতে হবে, এ সমান, আচ্ছা a1 সমান আমি বের করব, যেহেতু এখানে এ পি আর সব কিছু লেখা হয়েছে সেই জন্য সূত্রটা আমি a1 p1 r1 n1 দিয়ে লিখেছি। তো যাক, এখানে a1 সমান বের করতে হবে, তাহলে সমান পি ফর পি টাকা, p1টা পি টাকা, 1 প্লাস আর ফর আর বাই 4 বাই 100, সুদের পর্ব 6, তাহলে এটা হলো p1 প্লাস আর বাই 100 আর বাই 4 আবার 100, তাহলে আর বাই 400 আর পাওয়ারে 6, তাহলে এর উত্তর হবে এটা। এই এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের উভয় বীজই শূন্য হলে, এই সমীকরণ উভয় বীজ শূন্য, বীজদ্বয় শূন্য, তাহলে কোন সম্পর্কটা সঠিক সেটা বলতে হবে। তো এই এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটা এটা আছে, সমীকরণটি হলো আচ্ছা বীজদ্বয় শূন্য, তাহলে বীজদ্বয়ের যোগফল 0 প্লাস 0 সমান মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল 0 ইন্টু 0 সমান সি বাই এ। তাহলে এ যেহেতু নিচে আছে তাহলে লিখবো এ ইজ নট ইকুয়াল টু 0, এখানে গুণ করলে বি সমান 0 পাচ্ছি, বি সমান 0, আর এখানে গুণ করলে শূন্যের সঙ্গে এ, সি সমান 0, সি সমান 0, তাহলে এখানে আছে কি এ ইজ নট ইকুয়াল টু 0, বি সমান 0, সি সমান 0, এটা আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তারপরে আছে 4-এর দাগ, এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 3, এক্স স্কোয়ার না এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান কত হবে? এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটা সমান 3 বলা আছে, তাহলে আমাকে এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে 1/x প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান বের করার চেষ্টা করব, এখানে প্লাস আছে, তাহলে করণী নিরসন করার জন্য ওপর নিচে এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কী পাচ্ছি দেখো, একের সাথে এটা গুণ করছি, তাহলে এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে এক্সকে এ ভাবলে, এই পার্টটাকে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে, তাহলে এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব, যেখানে এ হবে এক্স আর বি হবে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তো সমান এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার করলে রুটের আবার স্কোয়ার করছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কী পেলাম এইটা সমান, অতএব এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটা অ্যাকচুয়ালি 1/x প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1,
তাহলে এর মান 3, তাহলে এটা হবে 1/3। পাঁচে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এসি ও বিডি জ্যা দুটি জ্যাকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। সিওডি 50 ডিগ্রি হলে সিইডি এর মান কত? তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এবি। এরপরে এসি ও বিডি দুটি জ্যাকে বর্ধিত করে ই বিন্দুতে মিলিত হয়। তাহলে এই বিন্দুটা আমি ই মনে করলাম, ই বিন্দু যেখানে মিলিত হয়েছে এসি আর আচ্ছা এটা বাড়তি হয়ে গেল, এটা বিডি। এসি আর বিডি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, মিলিত হয়েছে। সিওডি 50 ডিগ্রি, এই সিওডি কোণ এটা আছে 50 ডিগ্রি। আর সিইডি এই কোণটার মান আমাকে বের করতে হবে। তাহলে এখানে ওসি বৃত্তের ব্যাসার্ধ, ওএ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহু সমান বলে এই কোণ সমান হবে। আর এখানে ওবি বৃত্তের ব্যাসার্ধ আর ওডি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে এই কোণটা পরপর সমান হবে, যেহেতু এই বাহু আর এই বাহু পরপর সমান। তাহলে এই কোণ আর এই কোণ পরপর সমান। আমি এখানে লিখে ফেলি, এই কোণের নাম ওএসি আর এটা ওসিএ কোণ ওসিএ সমান কোণ ওএসি, এই কোণ দুটো পরপর সমান। আবার এখানে ওবিডি সমান কোণ ওডিবি, এই দুটো কোণ পরপর সমান। তাহলে এবার যদি আমি এই দুটো কোণের যোগফল বের করি, এই দুটো কোণ যোগ করছি, তাহলে দিস প্লাস দিস, এটা অ্যাকচুয়ালি এই বহিস্থ কোণটা সমান হবে সিওবি বা বিওসি। তাহলে অতএব কোণ বিওসি সমান এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা বিওসি, তাহলে এই দুটো কোণের যোগফল ও সিবি প্লাস কোণ ওএসি। তাহলে আমি এ দিয়ে লিখব কোণ দুটোকে, সমান ওসিবি আর ওএসি পরপর সমান, তাহলে ওসিবির জায়গাতে ওএসি লিখতে পারি। ওএসি সমান 2 কোণ ওএসি, এই সাইডটা। এবার এই ত্রিভুজে আছি, এই কোণ পরপর সমান, এখানে লিখেছি। তাহলে এই যে বহিস্থ কোণটা, এই কোণটা নাম এওডি, কোণ এওডি সমান এই কোণ এই ত্রিভুজের এই বাহুকে বাড়ানো হয়েছে, এটা বহিস্থ কোণ। এই দুটো কোণের যোগফল, এই দুটো কোণ এখানে আছে, কোণ ও বিডি প্লাস কোণ ও ডিবি সমান কোণ ও বিডি। আর এখানে আমি ওবিডি লিখতে পারি, কারণ ওডিবি আর ওবিডি একই কোণ। তাহলে এটা হলো সমান 2 কোণ ও বিডি। এবার যদি এই দুটো কোণ যোগ করি কি আসে দেখি। বিওসি আর আচ্ছা বিওসি আর এওডি, কোণ বিওসি প্লাস কোণ এওডি, বিওসি আর এওডি, অর্থাৎ এই পুরো কোণটাকে বোঝাচ্ছে যার মধ্যে 50 দুবার আছে। তাহলে এটা সমান এই পুরো কোণটা অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তো সমান 130 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যখন যোগ করলাম, নিশ্চয়ই এই দুইয়ের যোগফলের সমান হবে, সমান 2 ইন্টু কোণ ওএসি, এই যে, আর এটা প্লাস 2 ইন্টু কোণ ওপিডি। তাহলে অতএব এখানে 2 কম, তাহলে এই যোগফল 30 ডিগ্রি।
তাহলে 2 কমন নিলে কোণ ওএসি প্লাস কোণ ওবিডি এটা সমান 130 ডিগ্রি, বা কোণ ওএসি প্লাস কোণ ওবিডি সমান 130 ডিগ্রি বাই 2, অর্থাৎ এটা 65 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল, এটা ওএসি ও এসি, এই কোণটা, এই দুটো কোণের যোগফল এই 65 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা এই কোণ, এই ত্রিভুজটির দুটো কোণের যোগফল পেয়ে গেছি, তাহলে এই কোণটার মান পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এবিই এর কোণ এসিবি, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করব, যেখানে 65 ডিগ্রি আছে, সমান 115 ডিগ্রি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি প্লাস হবে, প্লাস, তাহলে 180 আর প্লাস 13, এটা 230। 230, 2 1 2, 2 1 2, এটা সমান 65 ডিগ্রি। 6 থেকে আছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ নাকি প্রবৃদ্ধ কোণ? এটা হবে সূক্ষ্মকোণ। তার কারণ আমি এখানে বলে দিচ্ছি। অর্ধবৃত্ত, আমি এখানে বৃত্ত এঁকে নিই। তাহলে দেখো, আমি এখানে একটা ব্যাস আঁকলাম, তাহলে ব্যাসের উপর পাটটা অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত যদি আমি এখানে একটা কোণ আঁকি, এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এই বৃত্তাংশ, ওপরে একটা বৃত্তাংশ আছে, এটা অর্ধবৃত্তাংশ। এবার বৃত্তাংশটা যদি একটু বাড়িয়ে নিই, অর্থাৎ ওপরে এই এতটুকু বৃত্তাংশ আছে আর নিচে এই বৃত্তাংশটা আছে, তো ওপরে যে বৃত্তাংশটা আছে এটা অর্ধবৃত্তাংশ, এবং বৃত্তাংশটাকে বাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ এদিকে একটু বাড়িয়ে নিলাম আর এদিকে একটু বাড়িয়ে নিলাম, এই। তাহলে এখন বৃত্তাংশটা উপরে, অর্ধবৃত্তাংশ আর নেই, এখন বৃত্তাংশটা এত বড় হয়ে গেল। এবার যদি আমি কোণ আঁকি, এই একই বিন্দুতে কোণ আঁকলে আমাদের তুলনা করতে সুবিধা হবে। তো একই বিন্দুতে আমি কোণটা আঁকছি। তাহলে দেখো, এটা ছিল, এই কোণটা ছিল 90 ডিগ্রি, আর এখন যে কোণটা আঁকলাম এটা 90 ডিগ্রির চেয়ে ছোটো, লেস দেন 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি ছোটো, আর 90 ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এটা সূক্ষ্মকোণ। পরবর্তী অঙ্কে আছে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তো আমি সূত্রটা এখানে লিখব, a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। কিন্তু অঙ্কের মধ্যে pn এই টার্মগুলো ব্যবহার করা হয়েছে, আর ব্যবহার করা হয়েছে, তাহলে আমি সূত্রটা 1 দিয়ে লিখি, a1 p1 r1 n1, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার এই যে সূত্রটা লিখলাম, এখন তাহলে a1 এখানে এর কোনটার মান কি দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। a1 p1 সমান r1 সমান এবং n1 সমান। তাহলে দেখো, এই যে এ মানে আমরা এখানে আসল কিন্তু p1, মানে প্রথম জনসংখ্যা, সেটা p1। তো সেটা যদি p1 হয়, এখানে বলা আছে কি n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তাহলে n বছর পর দেওয়া আছে, n বছর পর a1, এটা p দেওয়া আছে, আমাকে n বছর পূর্বে বের করতে হবে। আর বৃদ্ধির হার এখানে r% বলা আছে। এবার n নিয়ে একটু ভাবনাটা অন্য রকমের ভাবতে হবে। এখানে দেখো, এখানে n বছর পর বলা আছে, তাহলে আমি এখানে বর্তমানে আছি,
বর্তমান মানে এখন, এটা n বছর পূর্বে, আর এটা n বছর পর। তাহলে আমার এইখানে কত সেটা বের করতে হবে, না এইখানে কত ছিল, এই n বছর পূর্বে কত ছিল বের করতে হবে, এটা p দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে এই সময়টা n বছর, আর এখান থেকে এই সময়টা n বছর, মোট কিন্তু 2n বছর হচ্ছে। তাহলে মোট বলতে এইখান থেকে এই পর্যন্ত এই সময়টা মোট হচ্ছে 2n বছর। এই অঙ্কটা বইতেও আছে, এখানে n বছর ধরে করা আছে, কিন্তু ওটা ওখানে n ধরেই করা আছে, কিন্তু ওটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর এখানে এই n এর জায়গাতে আমি 2n বসাবো, কারণ এখানে দেখতে পাচ্ছি যে এই n বছর পরের থেকে n বছর পূর্ব পর্যন্ত এই সময়টা হলো 2n বছর। তাহলে এবার আমি এই সূত্রটা লিখে দেবো, যে আমরা জানি যে a1 সমান p1 ইন্টু 1 প্লাস r1 বাই 100 হোল টু দি পাওয়ার n1। আমাকে p1 বের করতে হবে। তাহলে p1 সমান a1 বাই বাই 1 প্লাস r1 বাই 100 হোল টু দি পাওয়ার n1 সমান, আচ্ছা a1 মানে p দেওয়া আছে, তাহলে p বাই 1 প্লাস এখানে r1 পর r%, r বাই 100, আর n 2n হবে, 2n। এটা যেহেতু নিচে আছে, এটা যদি উপরে লিখি, p এর পাশে লিখি, তাহলে এখানে -2n হবে। আবার বলছি, এই অঙ্কটা অ্যাকচুয়ালি তোমাদের টেক্সট বইয়ের একটা অঙ্ক, সেখানে কিন্তু এখানে 2n ধরা নেই, এখানে n ধরা আছে। তো যাই হোক, এর সঠিক উত্তর হবে এটা -2n। আলফা বিটা যদি px² প্লাস qx প্লাস r সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয়, তবে 1/p আলফা প্লাস q কিউব প্লাস 1/p বিটা প্লাস q কিউব এর মান নির্ণয় করো। এটা 2 এর 2। তাহলে প্রদত্ত সমীকরণটি আগে লিখে নেব। প্রদত্ত সমীকরণটি হলো আছে px² প্লাস qx প্লাস r, এটা সমান 0। এটা হচ্ছে সমীকরণ। এর বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে এই সমীকরণে আলফা বসাবো, তাহলে সিদ্ধ হবে, বিটা বসালেও সিদ্ধ হবে। তাহলে এখানে যদি আলফা বসাই, অতএব p আলফা স্কোয়ার প্লাস q আলফা প্লাস r, এটা সমান 0। p আলফা প্লাস q, আচ্ছা p আলফা প্লাস q, তো এখান থেকে পাই p কমন, p নয়, এখানে আলফা কমন নিলাম, আলফা হলে p আলফা প্লাস q প্লাস r সমান 0, বা আলফা ইন্টু p আলফা প্লাস q সমান -r, বা p আলফা প্লাস q এটা সমান -r বাই আলফা। উল্টে লিখলে পাই p আলফা প্লাস q সমান আলফা বাই -r। এটা হলো
আর যদি বিটা বসাই পি বিটা স্কোয়ার প্লাস কিউ বিটা প্লাস আর সমান 0 বা পি বিটা স্কোয়ার প্লাস কিউ বিটা সমান মাইনাস আর, বা এখান থেকে বিটা কমন নিলে পি বিটা প্লাস কিউ সমান মাইনাস আর, বা পি বিটা প্লাস কিউ সমান মাইনাস আর বাই বিটা, বা 1 বাই পি বিটা প্লাস কিউ সমান বিটা বাই মাইনাস আর। তো অতএব 1 বাই পি আলফা প্লাস কিউ তার হোল কিউব প্লাস 1 বাই পি বিটা প্লাস কিউ তার হোল কিউব, এটা আছে সমান 1 বাই পি আলফা প্লাস কিউ হোল কিউব 1 বাই পি বিটা প্লাস কিউ হোল কিউব সমান, আচ্ছা 1 বাই পি আলফা প্লাস কিউ, ও এখান থেকে এটা বের করা হয়নি, এটা ছিল 1 বাই, আচ্ছা তাহলে এটা আলফা বাই মাইনাস আর তার হোল কিউব, আর এটা বিটা বাই মাইনাস আর তার হোল কিউব সমান আলফা কিউব বাই মাইনাস আর কিউব প্লাস বিটা কিউব বাই মাইনাস আর কিউব সমান মাইনাস আর কমন নিলে আলফা কিউব প্লাস বিটা কিউব। যদি এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভেঙে দিই তাহলে হবে সমান মাইনাস আর ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সমান মাইনাস আর সেকেন্ড ব্র্যাকেট। দেখো এখানে এর বীজদ্বয় আলফা ও বিটা, এর বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান মাইনাস কিউ বাই, এখানে বলতে পারি আলফা প্লাস বিটা সমান মাইনাস কিউ বাই পি, আর আলফা বিটা সমান আর বাই পি। তাহলে এটা এখানে বসাবো, এখানে মাইনাস কিউ বাই পি মাইনাস 3 এটা হলো আর বাই পি, আর আলফা প্লাস বিটা সমান মাইনাস কিউ বাই পি। মাইনাস কিউ কিউব বাই পি প্লাস 3 কিউ আর বাই পি আর পি পি স্কোয়ার। আচ্ছা এটা মাইনাস 1 বাই আর, এটা ছিল 1 বাই আর মাইনাস 1 বাই আর মাইনাস 1 বাই আর, তাহলে মাইনাস একটা আছে, মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিই, তো তাহলে এটা হবে কিউ কিউব মাইনাস 3 কিউ আর বাই, আচ্ছা এটা এখনো হলো না, সমান মাইনাস 1 বাই আর, আর এখানে দেখো এখানে পি স্কোয়ার লসাগু, তাহলে এখানে পি কিউ কিউব প্লাস 3 কিউ আর সমান, আচ্ছা এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, ঠিক আছে মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিলে পি কিউ কিউব মাইনাস 3 পি কিউ কিউব মাইনাস 3 কিউ আর পি স্কোয়ার আর কিউব। এখানে আর একটা ভুল হয়েছে, এটা পি কিউব হবে,
তাহলে এটা এবার হলো কি, আচ্ছা এখানে এই পিটা আসবে না, তাহলে এই পিটা আসবে না, তাহলে কিউ কিউব মাইনাস 3 PQR সমান কিউ কিউব মাইনাস 3 PQR বাই আর কিউব পি কিউব। ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের এবি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান 6 সেন্টিমিটার হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এর বাইরে বৃত্তের কেন্দ্র অবস্থিত। তো আগে বৃত্তটা এঁকে নেব। ফাইভ সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্তের এবি ও এসি দুটি সমান জ্যা এবিসি। আচ্ছা, এবি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। আচ্ছা, তো জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে। এবি আর এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান 6 সেমি। এবি সমান এসি, এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য, বিসি জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে কেন্দ্রের সাথে এটা যুক্ত করে দিই। বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। এটা 5 হবে, 5 সেমি। আচ্ছা, এই মোট তাহলে দেখো এ বি ও সি, এ বি ও সি একটা চতুর্ভুজ। এ বি ও সি চতুর্ভুজের এ বি সমান এসি দেওয়া আছে প্রশ্নে, আর ওবি সমান ওসি, ওবি সমান ওসি। তাহলে এটা একটা কাইট, কারণ কাইটের সন্নিহিত দুটি বাহু পরপর সমান হবে, তাহলে সুতরাং এটি কাইট। আর কাইটের কোণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে, এটি কাইট। তাহলে কাইট হলে কি হবে, কোণ দুটি সমকোণে ছেদ করবে এবং এই কোণ, এই যে আমি এখানে যদি পি নাম দিই, বিপি সমান বিসি। অতএব তাহলে বিসিটা ও এর উপরে লম্ব ও বিপি সমান সিপি, মানে পিসি, বিপি সমান পিসি, এটা সমান। এবার আমি এক সাইড ধরি, ও এ সি, বা এ ও বি বলতে পারি, বা বি ও এ বলতে পারি। আমি এ ও সি নিলাম, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। সেটা আবার 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে ক্ষেত্রফল বের করব, দুইভাবে ক্ষেত্রফল বের করে সমান লিখব, তাহলে পিসি পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এ ও সি এর অর্ধপরিসীমা এস সমান 5, 5, 6 সমান 5, 5, 10, 6, 16, 8 সেমি। ক্ষেত্রফল সমান
রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি, এটা 5 বি ইন্টু এস মাইনাস সি, এত বর্গ সেমি ক্ষেত্রফল সমান রুট, এটা 8, এটা 2, এটা 3, এটা 3 সেন্টিমিটার স্কোয়ার, আর দুগুণ 16, 9 লং 144 সমান 12 সেমি, 12 সেমি স্কোয়ার এর ক্ষেত্রফল এই সাইডটার। তাহলে এক সাইডের ক্ষেত্রফল 12 সেমি স্কোয়ার, তাহলে কি অতএব 1/2 ইন্টু এখানে ভূমি হচ্ছে ওএ ইন্টু উচ্চতা পিসি সমান 12, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা উচ্চতা কেন, এটা লম্ব আছে সেই জন্য, তো এটা 12, তাহলে ওএ ইন্টু পিসি বা 1/2 ইন্টু ওএ, ওএ এর মান 5 সেন্টিমিটার, এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখানে 5 সেন্টিমিটার বলা ছিল, 5 পিসি, পিসির মান আমরা বের করব সমান 12, তাহলে পাচ্ছি বা 5 পিসি বাই 2 সমান 12, বা পিসি সমান 12 ইন্টু 2/5 সমান 24 বাই 5 সমান 4.8, তাহলে এটা পি থেকে সি পর্যন্ত 4.8, তাহলে বিসি সমান হবে, বিসি সমান 4.8 ইন্টু 2 সেমি সমান 9.6 সেমি। পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এক্স ওয়াই ব্যাস, এটা বৃত্ত এক্স ওয়াই ব্যাস, এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, পি কিউ আর এক্স ওয়াই সমান্তরাল, এক্স ওয়াই পি 35 ডিগ্রি, এক্স ওয়াই পি এটা 35 ডিগ্রি বলা আছে, পি আর কিউ এর মান বের করতে হবে। এটা বৃত্তের কেন্দ্র, এক্স ওয়াই ব্যাস, এটা পি কিউ, তাহলে এখান থেকে তাহলে বলা আছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এক্স ওয়াই ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের ব্যাস এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, এক্স ওয়াই আর পি কিউ সমান্তরাল, কোণ এক্স ওয়াই পি এই কোণটা, তাহলে কোণ এক্স ওয়াই পি এর মান দেওয়া আছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি, কোণ পি আর কিউ এর মান কত, পি আর কিউ, আর বিন্দু সম্বন্ধে কিছু বলা নেই, তো ঠিক আছে এখানে যে কোনো জায়গাতে আমি আর বিন্দু নিলাম, তাহলে পি আর কিউ এর মান বের করতে হবে। এই কোণটার মান বের করতে হবে, এটা আর বিন্দু, তাহলে এখানে একটা অঙ্কন করে নিতে হবে, এক্স বিন্দু এবং পি বিন্দু পরস্পরের সাথে যুক্ত করে দেব, তাহলে এক্স পি যুক্ত করে দিলাম, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটার নাম এক্স পি ওয়াই, সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি পেলাম। এবার
এই কোণটা বলতে পারবো, কারণ এই ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি। আমি তাহলে এটা 90 ডিগ্রি লিখে দিচ্ছি। এই কোণটা 180 ডিগ্রি থেকে এই 35 এবং 90 ডিগ্রি বিয়োগ করলে যত হবে তত, এর নাম কোণ PXY সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। তাহলে এটা হবে 90 থেকে 35 বিয়োগ করলে 55 ডিগ্রি। এবার দেখো, এবার এটাও যোগ করে দিলাম, তাহলে এতটুকু পেলাম 55 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এদিক থেকে ওয়াই বিন্দুর সাথে আর বিন্দু যোগ করে দিলাম। তাহলে দেখো এই কোণটা আমরা পাবো, এই কোণটা এবং এই কোণটা একই বৃত্তচাপের উপর অবস্থিত, এর নাম XRP সমান এই কোণটার এই 35 ডিগ্রি কোণের সমান XYP এর সাথে সমান। আর এর সমান্তরাল, তাহলে এটা 35 ডিগ্রি, এর নাম QPY। QPY 35 ডিগ্রি হলে এই বৃত্তচাপের উপর এই একটা কোণ, তাহলে আমি এটা আগে লিখবো, এই কোণটা এটা। আচ্ছা, এটা কিন্তু পেয়েছি XRP এটা 35 ডিগ্রি পেয়েছি, আমি এখানে 35 ডিগ্রি লিখে দিলাম। আর এদিক থেকে এটা 35 ডিগ্রি মানে এটাও 35 ডিগ্রি, তাহলে আমি এটা লিখবো কি QRY সমান এই কোণটা, এর নাম QPY সমান এই কোণটা অ্যাকচুয়ালি এই সমান্তরাল সরলরেখা, তাহলে একান্তর কোণ এই কোণটার সাথে সমান, এর নাম QPY বা QPY দিলাম, QPY। তাহলে এটাও কিন্তু 35 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো যে তাহলে এই পুরো কোণটা QPX কত পাচ্ছি, এদিকটা 35 এদিকটা 90, এখানে PQ আর X বৃত্তস্থ চতুর্ভুজের এই পুরো কোণটা QPX সমান 35 প্লাস 90 সমান 125 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এটা এবং আচ্ছা এই পর্যন্ত দরকার হচ্ছে না আমার, এই পর্যন্ত হলেই কাজ মিটে যাচ্ছে। এই 90 ডিগ্রি হলেই কাজ মিটে যাচ্ছে, এটা 90 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে এইগুলো মিলে 90 ডিগ্রি হবে। আচ্ছা, তো এইগুলো দরকার, এটা দরকার নেই, তো এটা দরকার নেই যখন এটা আমি লিখবো না। বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে PYRX এই চতুর্ভুজটা নিলাম, এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। এই কোণের নাম XPY, কোণ XPY প্লাস XRY সমান 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি প্লাস XRY সমান 180 ডিগ্রি, কোণ XRY সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণ মিলে 90 ডিগ্রি, তার মধ্যে 35 তো আছে, অতএব কোণ এই কোণটা এর নাম PRQ সমান 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি।
এটা ছিল 2/4। দুইয়ের 5 একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার ভূমি বর্গাকার, ভূমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার ভূমি বর্গাকার, ভূমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে আয়তঘনটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে ভূমি বর্গাকার আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হলো আয়তঘনকার চৌবাচ্চার আয়তন। তাহলে ভূমির ক্ষেত্রফল, ভূমির বাহুর দৈর্ঘ্য ধরে নেব। মনে করি আয়ত ঘনাকার চৌবাচ্চার ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক ও উচ্চতা h একক। অতএব আয়তনের সূত্র হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান ভূমির বাহুর দৈর্ঘ্য a স্কোয়ার, বর্গাকার ভূমি, তাহলে a স্কোয়ার ইন্টু h সমান a স্কোয়ার h বর্গ একক বা একক স্কোয়ার। এবার ভূমির প্রতি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হচ্ছে। 10% বৃদ্ধি করলে ভূমির, আমি এখানে কিন্তু এ ধরেছি, 100 ধরেও করা যেত। ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় সমান, আগে ছিল এ, 10% বাড়াচ্ছি মানে প্লাস এ 10%, এ ইন্টু 10/100, এত একক 1 10 10a প্লাস এ মানে 1a, 10a প্লাস 1a 11a/10 একক, এবং আয়তন হয় আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল হবে 11a/10 তার স্কোয়ার ইন্টু h সমান 11 11 121 a স্কোয়ার h বাই 10 10 100 একক কিউব। তাহলে কত বৃদ্ধি পেল আয়তন, সেটা এর থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে এই প্রাথমিক আয়তন দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এটা একক কিউব, তো আয়তনের শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধি ইন্টু 100 বাই প্রাথমিক মান। সমান বৃদ্ধি বলতে এই যে 121 a স্কোয়ার h বাই, এটা এখন হয়েছে, আগে ছিল a স্কোয়ার h, এটা বৃদ্ধি ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ a স্কোয়ার h। তাহলে এক কাজ করি, a স্কোয়ার h কমনলি কেটে দিতে পারি, বা সেটা না করলে অসুবিধা নেই। এখানে 100 লসাগু যদি হয়, উপরে হবে 1 2 1 a স্কোয়ার h মাইনাস 100 a স্কোয়ার h, আর নিচে a স্কোয়ার h ইন্টু 100 সমান বিয়োগ করলে পাই 21 a স্কোয়ার h ইন্টু 100 বাই 100 ইন্টু, এটা কিন্তু নিচে a স্কোয়ার h,
কেটে দিলাম এ স্কোয়ার এস 100 কেটে দিলাম সমান 21। তাহলে কি অতএব আয়তন 21% বাড়বে। এ বার্ষিক 6% সরল সুদের হারে বি এর কাছ থেকে 960 টাকা ধার নিল, এই সত্ত্বে যে সে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4টি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে। প্রথম 3 কিস্তির প্রত্যেকটিতে কেবল আসলে 1/4 দেবে এবং শেষ কিস্তিতে সম্পূর্ণ ধার পরিশোধ করবে। চতুর্থ কিস্তিতে এ কত টাকা দেবে? তাহলে 960 টাকা ধার নিয়েছে, এর 1/4 মানে কত টাকা সেটা বের করে নিতে হবে। তাহলে প্রথম কিস্তি যখন দেবে, তাহলে প্রথম কিস্তি দেওয়ার আগে পর্যন্ত 960 টাকায় 1 বছরের সুদ হয়ে যাবে। এবার যখন 1/4 টাকা প্রথম কিস্তিতে দেবে, তারপরে টাকার আসলে পরিমাণটা কমে গেল, সেই কম আসলে আবার 1 বছর সুদ হবে, সেটা হিসাব করতে হবে। দ্বিতীয় কিস্তি দেওয়ার পরে আবার একটা সুদ, তৃতীয় কিস্তি দেওয়ার পরে আবার একটা সুদ হিসাব করতে হবে। তারপরে এই 3 প্রকার সুদ এবং কত টাকা অবশিষ্ট আছে তার যোগফল তাকে পরিশোধ করতে হবে। তাহলে এ এর আচ্ছা ধার নিয়েছে, এ ধার নিয়েছে বি এর থেকে 960 টাকা। এর ধার নেওয়া টাকার পরিমাণ সমান 960 টাকা। 960 টাকা, তাহলে 960 টাকার 1/4 সমান 960 ইন্টু 1/4 টাকা। তাহলে 4 দিয়ে 960কে ভাগ করতে হবে। 4 দুগুণ 8, 4 4 16, তাহলে 240 টাকা। তাহলে 240 টাকা। তো প্রথম 6%, প্রথম 1 বছর 960 টাকার উপরে 6% সুদ হবে। তাহলে প্রথম বছরে প্রথম বছরে 960 টাকার 6% সুদ সমান 960 ইন্টু 6/100 টাকা। 96কে 6 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ, 6 ছক 36 6, হাতে 3, 6 নং 54 আর 3 57। 10-এর জন্য এখানে দশমিক দিয়ে দিলাম, তাহলে 57.60 টাকা। তাহলে প্রথম কিস্তি দেওয়ার পরে কত আসল থাকছে দেখে নিই। প্রথম কিস্তি দেওয়ার পরে আসল সমান 960, তার থেকে বিয়োগ করতে হবে 240 টাকা। এইভাবে 3টে কিস্তি দেবেন তিনি, আর শেষে 4 কিস্তিতে সুদসহ দিয়ে দেবেন। তাহলে এটা 960 থেকে যদি 240 টাকা বিয়োগ করা হয়, তাহলে এখানে 0 হচ্ছে, এটা 2 আর এখানে 7, তাহলে 720 টাকা থাকছে। আর 720 টাকা, তাহলে এই যে আসল থাকছে, এই আসলে আবার 6% সুদ হবে 1 বছর। তাহলে 720 টাকার 720 টাকার দ্বিতীয় বছরে 6% সুদ সমান 720 ইন্টু 6/100 টাকা। 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 7 42 আর 1 43।
10-এর জন্য এখানে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 43.20 টাকা। তাহলে প্রথম কিস্তি হলো। এবার দ্বিতীয় কিস্তি। দ্বিতীয় কিস্তি দেওয়ার পর আসল, তাহলে 720 টাকা আসল ছিল, তার থেকে 240 টাকা দিয়ে দিয়েছে, তাহলে আর থাকবে 0.8, 0 থেকে বিয়োগ করলে 720, 240, এটা হলো 0, এটা 8, 3, 4, 480 টাকা। তাহলে 480 টাকা আর আছে, তাহলে 480 টাকার দ্বিতীয় বছরের না, এটা দ্বিতীয় হবে না, তৃতীয় হবে। তৃতীয় বছরে 6% সুদ সমান 480 × 6/100 টাকা। একটা করে শূন্য কেটে দিলাম, 48 এবং 6 গুণ করতে হবে, 6 8 48, 8 হাতে 4, 4 ছক 24, 24 আর 4 28, তাহলে 28.80 টাকা। এটা তাহলে কিস্তি কত দিল মোট? এটা প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এবং আরেকটা কিস্তি দেবে, আর দুটো কিস্তি দেবে, তবে কি এই 1/4 অংশ আসলে আরেকটা কিস্তি দেবে। তাহলে তৃতীয় কিস্তি দেওয়ার পর আসল সমান, এখানে 480 টাকা আর আছে, তার থেকে বিয়োগ করতে হবে 240 টাকা, তাহলে আর 240 টাকা থাকছে। তারপর লিখব 240 টাকার, এটা চতুর্থ বছরের 6% সুদ সমান, তাহলে 240 টাকা আছে আর আসল, তার 6% সুদ হবে 6/100। তো এখানে সমান, একটা করে শূন্য কেটে দিলাম, 4 ছক 24, 4, 4 ছক 24, 4 হাতে 2, 6 যখন 12, 13, 14। তাহলে দেখো 3টি কিস্তি দিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবার 3খানা কিস্তি দেওয়ার পরে আর তাহলে মোট কত টাকা আছে দেখে নেওয়া যাক। তৃতীয় কিস্তি দেওয়ার পর অবশিষ্ট ঋণ সমান, তাহলে আসলের টাকা থেকে পড়ে আছে 240 টাকা, আর প্রথম বছরে সুদ হয়েছিল 57 টাকা 60 পয়সা বা 57.60 টাকা, প্লাস দ্বিতীয় বছরে 43.20, এটা 3, 28.80 প্লাস 14.40 টাকা। তাহলে এইগুলো মোট যোগ করতে হবে। এগুলো যোগ করে দিই, 57.60, তারপরে 43.20, 28.80, 14.40, 0, 8, 16,
16, 20, 0, হাতে 1, এই হাতে 2, 10, 18, 19, 20, 21, 22, 23, 24, 24-এর 4, হাতে 2, 2, 9, 9, 2, 11, 12, 13, 14, 14, তাহলে প্লাস 144 টাকা। 144-এর সঙ্গে 240 যোগ করব, এটা হলো 4, এখানে 8, এখানে 3, সমান 384 টাকা। তাহলে অবশিষ্ট ঋণ আর এই আছে, তাহলে এ চতুর্থ কিস্তিতে এ কত টাকা দেবে? তাহলে এই 384 টাকাই দেবে। অতএব চতুর্থ কিস্তিতে এ 384 টাকা দেবে। তিনের অথবাতে আছে চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধনের দ্বিতীয় বছরের সুদ 800 টাকা এবং তৃতীয় বছরের সুদ 880 টাকা, মূলধন ও সুদের হার নির্ণয় করো। তাহলে তিনের অথবা এখানে দ্বিতীয় বছরের সুদ 880 টাকা, আর এই 800 টাকা, এবং তৃতীয় বছরের সুদ 880 টাকা। তৃতীয় বছরের $880 টাকা আর দ্বিতীয় বছরের সুদ 800 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাবো? যদি বিয়োগ করি, হ্যাঁ, যদি বিয়োগফল একটা পাবো, তো বিয়োগ করে দেখি কত আসছে। তাহলে দেখো, বিয়োগ করলে এই বাড়তি এখানে একটা টাকা পাওয়া যাবে, এই বিয়োগ করলে আমরা 80 টাকা পাবো। তাহলে এই 80 টাকাটা এই দ্বিতীয় বছরের সুদ হয়েছে 800 টাকা, কিন্তু আসল জানা নেই। আর এই যে তৃতীয় বছরের সুদ, এই সুদের মধ্যে কি আছে? এই সুদের মধ্যে দ্বিতীয় বছরের যে আসল আছে সেই আসলের একটা সুদ আছে, এবং 800 টাকা সুদের একটা সুদ আছে। তাহলে এই যে পার্থক্যটা হবে সেটা অ্যাকচুয়ালি 800 টাকার সুদ। তাহলে বিয়োগ করে পাই 800 টাকার 1 বছরের সুদ, সেটা বিয়োগ করে 80 টাকা পাচ্ছি, এই যে 80 টাকা। তাহলে আমরা নিশ্চয়ই 100 টাকায় 1 বছরের সুদ পেয়ে যাব। একশো টাকার 1 বছরের সুদ সমান কাটলে 8, কাটলে 10, সমান 10 টাকা। তাহলে কি হলো? তাহলে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে বার্ষিক সুদের হার ওই 10%। অতএব বার্ষিক সুদের হার সমান 10%। এখন আমাকে আসল বের করতে হবে। তো দেখো, সুদ বলা আছে এখানে, দ্বিতীয় বছরের সুদ 800 টাকা বলা আছে। তাহলে অ্যাকচুয়ালি আসল কত জানা নেই, কিন্তু আমরা জানি যে 800 টাকায় 1 বছরের সুদ এই 8 টাকা হয়, আর সুদের হার আছে 10%। তাহলে সেখান থেকে আমরা আসল বলতে পারবো। তাহলে লিখব 10% সরল সুদে। দেখো, 10% সরল সুদে 100 টাকা 1 বছরের সুদ 10 টাকা, বা 10 টাকা 1 বছরের সুদ হয় আসল যখন 100 টাকা। 10 টাকা 1 বছরে সুদ হয় আসল যখন 100 টাকা,
তো এখানে কি হয়েছে, এখানে 2 বছরে 800 টাকা সুদ হয়েছে। তাহলে 800 টাকা এখানে দিলে যে আসল পাবো সেটা কিন্তু দ্বিতীয় বছরের আসল। তারপরে সেখান থেকে আবার আমরা ব্যাক ক্যালকুলেশন করে প্রথম বছরের আসল বের করব। তাহলে 10 টাকা 1 বছরের সুদ হয়, আসল যখন 100 টাকা। 1 টাকা 1 বছরে সুদ হয় আসল যখন, তাহলে 1 বছর এই 1 টাকা যদি সুদ হতে হয়, আসল নিশ্চয়ই আরও কম ছিল, অর্থাৎ 100/10 টাকা। এবং 800 টাকা সুদ হয়েছে। 800 টাকা 1 বছরে সুদ হয় আসল যখন, এটা হবে ইন্টু 800 টাকা। তাহলে এটা হলো 8000 টাকা। তাহলে এটা দ্বিতীয় বছরের আসল ছিল 8000 টাকা। অতএব দ্বিতীয় বছরের আসল সমান 8000 টাকা। আমাকে বের করতে হবে প্রথম বছরের আসল কত ছিল। এখানে যদি প্রথম বছরের আসলটা আমি ধরে নিই x টাকা এবং i সমান PRT/100, এই সূত্র দিয়ে করি তাহলে সহজে হবে। তো সূত্রটা হলো i সমান PRT/100, এটা আছে সূত্র সরল। তাহলে প্রথম বছর থেকে দ্বিতীয় বছর, অর্থাৎ প্রথম বছরে কিন্তু সরল যে চক্রবৃদ্ধি সুদ সেটা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান, সেই জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এবার লিখবো এখানে প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল P, এটা সমান আমি x টাকা ধরলাম। i সুদ সমান সুদ i, দেখো সুদ আসল মিলে 8000 টাকা, তার মধ্যে আসল x টাকা, তাহলে সুদ হবে 8000 মাইনাস x টাকা। তবে সুদের হার ব্র্যাকেটে r, এটা দেওয়া আছে 10%। আর সময় তো 1 বছর, সময় 1 বছর, মানে কত টাকা আসল ছিল, যে দ্বিতীয় বছরে আসলে 8000 টাকা হলো সেটা বের করতে চাইছি। তাহলে এবার কি করব, এবার সূত্রটা বসিয়ে দেব। তো লিখবো, আমরা জানি যে i সমান PRT/100, আর বজ্রগুণ করলে পাই PRT সমান 100i। এখান থেকে লিখতে পারবো আচ্ছা, p এর মান বসিয়ে দিই। p এর মান এখানে x আছে, x ইন্টু r, r এর মান 10 ইন্টু t, t এর মান আছে 1 সমান 100, এবং i এর মান 8000 মাইনাস x। এখান থেকে সমাধান করে আমরা x এর মান বের করব। তো এখানে 10 আছে, কাটলে 10 10 কে 100, তাহলে পাচ্ছি x সমান 10 এই 8000 এর সঙ্গে গুণ করলে 8 এর পিঠে 4টে শূন্য মাইনাস 10x, বা x প্লাস 10x সমান 8 এর পিঠে 4টে শূন্য, বা 11x সমান 8 এর পিঠে 4টে শূন্য। x এখানে কিন্তু আসল, সুতরাং x বেরিয়ে গেলে আমাদের অঙ্কটা স্টপ হবে। তো এটা 80,000/11, 11কে 80,000 দিয়ে, এই 80,000কে 11 দিয়ে ভাগ করতে হবে। 7 11 77, এটা 7 আর 3 দিলে 10, হাতে 1, আচ্ছা 30 হলো। 11 2 22, তাহলে আমি এই শূন্যটা নামিয়েছি। তাহলে এখানে 8, পরের শূন্যটা নামালাম, 7 11 77, পরের শূন্য নামালাম এটা। তো 3 11 11 2 22, দশমিক নিয়ে শূন্য নিলাম, 7 11 77, তাহলে এখানে 3 হলো, আবার 2, তাহলে এইভাবে ব্যাগটা চলবে অনন্তকাল ধরে। তাহলে এখানে লিখব কি,
72 প্রায়। অতএব আসল সমান 72.72 টাকা প্রায়। ও সুদের হার, বার্ষিক সুদের হার 10%। তাহলে মোট অঙ্কটা হলো এই। এরপর এটা